পূর্ব ইউরোপের মানচিত্র। পূর্ব ইউরোপের মানচিত্র হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, ডার্ক অংশটুকু, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, এগুলো সাধারণত পূর্ব ইউরোপের দেশ। হ্যাঁ, এছাড়াও এই যে এগুলো মূলত রাশিয়াকেই পূর্ব ইউরোপের দেশ বলা হয়। তো রাশিয়া সম্পর্কে এখানে বেশ কিছু বলা আছে, যে আয়তনে বিশ্বের সর্ববৃহৎ, এখানে 11টা টাইম জোন রয়েছে। এছাড়া ভৌগোলিকভাবে এটা এশিয়া এবং ইউরোপ মহাদেশে পড়েছে। এখানে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট সোশ্যালিস্ট দেশের নাম হচ্ছে রাশিয়া। 1918 সালে পূর্ব রাশিয়ার রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ। তৃতীয় সর্ববৃহৎ তেল উৎপাদনকারী রাশিয়া। সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কার? রাশিয়ার। রাশিয়ার ইতিহাস সম্পর্কে তো একটু জানা দরকার, তাই না? বিশেষ করে রুশ বিপ্লব এবং রাশিয়ার যে শুরুটা, সেটা যদি আমরা দেখি, তাহলে ইতিহাস যদি দেখি, এই বোরিং লাগতেছে কিনা বলেন? বোরিং লাগতেছে না? ঠিক আছে, পড়া পড়ানো ঠিক আছে। ওকে, এখন কি নামাজের ব্রেক দেব, না ক্লাস শেষে দিব? আচ্ছা, শেষ করে দেই, ম্যাক্সিমামই বলতেছে শেষ করে দেই। যারা, এটা তো রেকর্ড থাকবে, রেকর্ড থেকেও দেখে নিতে পারবেন, তাই না? নাহলে তো ক্লাস শেষ করতে দেরি হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, 9টার একটু বেশি সময় লাগবে, 9:30 বেজে যাবে। দেখেন, ইতিহাস যদি দেখি, রাশিয়ার ইতিহাস, তাহলে রাশিয়ার প্রথম শাসনভার যে আমরা ইতিহাসটা পাই, সেটা যদি দেখি, নবম শতাব্দী থেকে শুরু করি। এখানে একটা ভাইকিং প্রভাব ছিল। আমরা জানি ভাইকিং কারা? নর্ডিক দেশের গুলোর যারা জলদস্যু, তাদেরকে কি বলা হয়? ভাইকিং। তো এই ভাইকিং নেতা রুরিক, এই ভাইকিং নেতা হচ্ছে রুরিক। এ প্রথম 862 সালে, 862 সালে রাশিয়ার রাজবংশীয় ইতিহাসের সূচনা করে। রাশিয়ার রাজবংশের সূচনা করে। এরপর যেটা হয়, পরের যেটা ঘটনা, ধর্মীয় রূপান্তর। ধর্মীয় যেটা রূপান্তর, সেটা হলো ভ্লাদিমির দি গ্রেট নামে একজন রয়েছিলেন। আহ, ভ্লা ভ্লাদিমির, আরে সরি, ভ্লাদিমির দি গ্রেট। উনি যেটা করেছিলেন, যে উনি বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা ছিল, এটা 988 সালে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে অর্থোডক্স খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। অর্থোডক্স খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কার কাছ থেকে বলেন? বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে। এরপর যেটা ছিল, এরপরে আস্তে আস্তে রাশিয়ার শিক্ষা, স্থাপত্য এবং সংস্কৃতিতে একটা আমূল পরিবর্তন আসে এই খ্রিস্ট ধর্ম গ্রহণের পর, এবং ইউরোপের সাথে রাশিয়ার একটা সেতু বন্ধন হওয়া শুরু করে। এরপর যেটা হয়, যে মঙ্গল শাসন, রাশিয়াতে দীর্ঘদিন মঙ্গল শাসন ছিল, অর্থাৎ মঙ্গল শাসন এবং তাতার শাসন। রাশিয়ার ঠিক নিচে কি? মঙ্গোলীয়রা না? এই মঙ্গোলীয়রা 1300 থেকে 1500 শতাব্দীর দিকে, 1300 থেকে 1500 শতাব্দীতে এই রাশিয়া আক্রমণ করে এবং রাশিয়াকে কি করে? প্রায় 250 বছর মঙ্গলদের করদ রাজ্য করে, 250 বছরের মতো। তাহলে বুঝতে পারছেন মঙ্গলরা কি পরিমাণ শক্তিশালী ছিল সেই সময়। রাশিয়াকে তারা 250 বছর কি করে? করদ রাজ্যে পরিণত করে রাখে। এরপরে যেটা ঘটে, যে 1480 সালে আইভান দ্য গ্রেট, তৃতীয় আইভান, এই মস্কোর এক গ্রেট নেতা, তৃতীয় আইভান বা আইভান দ্য গ্রেট, যার আর এক, এরপরে 1547 সালে আরেকজন আইভান আসে, আইভান দ্য টেরিবল বলে। উনি বিশাল ধ্বংসাত্মক ছিলেন, যার কারণে ওনার নাম ছিল টেরিবল। করদ রাজ্য মানে হচ্ছে যে ওই রাষ্ট্রের সবকিছু, অর্থাৎ মস্কে যা কিছু ঘটবে না কেন, সেটা মঙ্গলরা যেভাবে চায় তার কথা মতো, পুতুল রাজ্য আর কি, পাপেট গভর্নমেন্টের মতো। আচ্ছা, আইভান দ্য টেরিবল পরে আসে, এটা হচ্ছে আইভান দ্য গ্রেট। আইভান দ্য গ্রেট 1480 সালে এই মঙ্গলদের কর দেওয়া বন্ধ করে এবং মস্কোর স্বাধীনতা ঘোষণা করে। বোঝা গেল? অর্থাৎ মঙ্গলদের যে করদ রাজ্যে পরিণত ছিল, সেটা থেকে আস্তে আস্তে উদ্ধার করে মস্কোর স্বাধীনতা ঘোষণা করে। এবং
উনি রোমান সাম্রাজ্যের অধীনে এই মস্কোকে তৃতীয় রোম হিসেবে ঘোষণা করে। যেহেতু রোমান সাম্রাজ্য ওই সময়ে মধ্যযুগে এসে কি খ্রিস্ট ধর্মের উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং তাহলে প্রথম দুই রোম কি, প্রথম রোম হচ্ছে ইতালির রোম, দ্বিতীয় রোম কোনটা ছিল বলেন তো? আমি যে এখানে বললাম যে আইভান দ্য গ্রেট মস্কোকে তৃতীয় রোম ঘোষণা করে, তাহলে দ্বিতীয় রোম কোনটা ছিল? প্রথম রোম তো ইতালির রোম, দ্বিতীয় রোম ছিল হচ্ছে কনস্টান্টিনোপল, আধুনিক তুরস্ক যেটা কনস্টান্টিনোপল বা ইস্তানবুল যেটা, সেটা। তৃতীয় রোম ছিল মস্কো। এটা হচ্ছে রোমান সাম্রাজ্যের সময়। তাহলে আইভান দ্য গ্রেট যখন মস্কোর স্বাধীনতা ঘোষণা করলো 1480-তে, এরপর কি ঘটলো? এরপর জারতন্ত্র বা রুশ সাম্রাজ্যের শুরু হয়। এটা কত সালে? 1547 সালে আইভান দা টেরিবল, আইভান দা টেরিবল, উনি খুবই ভয়ঙ্কর ছিল। উনি আনুষ্ঠানিক ভাবে কোন পদবি গ্রহণ করেন? সিজার বা জার পদ্ধতি, জার উপাধি। তখন থেকে জার সাম্রাজ্যের সূচনা ঘটে। কত সাল থেকে? 1547 থেকে। তখন থেকে রাশিয়ান সাম্রাজ্য জার সাম্রাজ্যের অধীনে চলে যায়, এবং এটাকে আরো আধুনিক করেন কি পিটার দ্য গ্রেট। কত সালে? এরপর পিটার দ্য গ্রেট, যার নাম অনুসারে কি সেন্ট পিটার্সবার্গের নাম, উনি কি করেন? এই জার সাম্রাজ্যকে আধুনিকায়ন করেন। কত শতাব্দীতে? 1800 শতাব্দীতে। এবং 1900 শতাব্দীতে কি হয়? এই সাম্রাজ্যের বিস্তার ঘটে। সাম্রাজ্যের বিস্তার, এই যে সোভিয়েত ইউনিয়ন বা বিশাল যে রুশ সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যের বিস্তারটা ঘটে। এটা কোথায় ছিল? কোথায় থেকে কোথায়? একদম পোল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত ছিল। অর্থাৎ এখনকার যে পোল্যান্ড, এই পোল্যান্ড থেকে কি আমেরিকার কাছে যারা, তারা যে আলাস্কা কিনেছিল, এই আলাস্কা পর্যন্ত বিস্তৃত ছিল এই রুশ সাম্রাজ্য। স্পেলিং সিজার, CZAR। অনেক জায়গায় হয়তো TSARও থাকতে পারে, বাট আমি জানি এটা। যাক, এটাই ছিল রুশ, আধুনিক রুশ। এরপর কি এই জার সাম্রাজ্যের পতন ঘটে কি কিসের মাধ্যমে বলেন তো? রুশ বিপ্লব। রুশ বিপ্লবের পর কি হয়? সোভিয়েত ইউনিয়ন, এবং সোভিয়েত ইউনিয়নের পর সর্বশেষ যখন ভেঙে যায়, এখন কি আছে তারা? রুশ ফেডারেশন। বোঝা গেল কিনা? এই যে সোভিয়েত ইউনিয়ন তাহলে কখন গঠিত হয়, এটা যদি আমরা দেখি, তার আগে একটু একটা জিনিস দেখা দরকার মনে হয়, সেটা হলো রুশ বিপ্লবটা একটু দেখে আসি। রুশ বিপ্লবের দুইটা স্টেজ ছিল। এটা যদি কারণগুলো একটু দেখি, কারণগুলোর মধ্যে একটা কারণ কি ছিল? রাজনৈতিক কারণ। রাজনৈতিক যে কারণটা ছিল সেটা হলো ওই সময় 1917 সালে, তাই না? রুশ বিপ্লব কত সালে গঠিত? 1917 সালে সংগঠিত হয়। ওই সময় রাজনৈতিক কারণে একটা ছিল, ওই সময় চার রাজা ছিল কি, দ্বিতীয় নিকোলাস। দ্বিতীয় নিকোলাস, এই দ্বিতীয় নিকোলাস একনায়কতান্ত্রিক ছিল, এবং শাসন ব্যবস্থা খুবই অদূরদর্শী ছিল। এবং ওই সময় আমলাতন্ত্রের দুর্নীতি, তারপর কি জারের উপর বিভিন্ন মানে বিভিন্ন ব্যক্তিদের প্রভাব, এই দ্বিতীয় নিকোলাস এর কি অদূরদর্শিতা বলা যায়। তারপর একনায়ক, তারপর হচ্ছে ওই সময় আমলাতান্ত্রিক যে দুর্নীতি, এই সকল কিছুর কারণে সাধারণ জনগণ প্রচন্ড ক্ষেপে যায়। এরপর যদি অর্থনৈতিক সংকট বলি, অর্থনৈতিক সংকট কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1915 সালের দিকেই কি হয়? মানে রাশিয়া অর্থনৈতিকভাবে ভয়াবহ, বা সোভিয়েত বা রাশিয়া ওই সময় যে রুশ সাম্রাজ্য, তারা মূলত কৃষি প্রধান ছিল, তো খাদ্যের তীব্র অভাব ঘটে এবং ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের কারণে। কেন? কারণ তারা ছিল কৃষি প্রধান মূলত। হুম। এই বাকি সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা? একজন বলছে কথা শোনা যায় না। তো এটা ছিল অর্থনৈতিক কারণ। এরপর এই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তো একটা কারণ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব
এরপর যদি বলি সামাজিক বৈষম্য, এই সামাজিক বৈষম্যের মধ্যে কি ছিল? কৃষকরা তখন মানে কি অত্যন্ত দরিদ্রের মধ্যে ছিল, কলকারখানা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতো। আপনারা এই যে পড়ছেন না একটা উপন্যাস, রুশ বিপ্লবের ওপর ওই সময় লেখা, কি ম্যাক্সিম গোর্কির মা, পড়ছেন কিনা, মাদার? ওই সময় ওইটা পড়লে ওই সময়ের ঘটনাগুলো দেখা যায়। সো এরপর আমরা দেখবো রুশ বিপ্লবের দুটি পর্যায় ছিল, দুটি পর্যায়। একটি পর্যায় কি, ফেব্রুয়ারি বিপ্লব বলা হয় এটাকে, ফেব্রুয়ারি বিপ্লব। হ্যাঁ, ওই সময় প্রথম বিশ্বযুদ্ধে কি হয়েছিল, জার সাম্রাজ্য কোনোভাবেই খরচ কুলিয়ে উঠতে পারছিল না। পুরো রাশিয়াতে একটা অস্থির অর্থনৈতিক সংকট দেখা যায় এবং অস্থিরতা তৈরি হয়। শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণীর মানুষরা তাদের যে রাজা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তো ফেব্রুয়ারি বিপ্লবটা ছিল সাধারণত মার্চ 1917 সালে। এখানে যেটা হয় যে এটা মূলত ছিল একটা স্বতঃস্ফূর্ত গণবিপ্লব। পেট্রোগ্রান্ডের রুটি ও খাদ্যের দাবিতে প্রথমে মিছিল শুরু হয়, ধর্মঘট শুরু হয়। আস্তে আস্তে কি করে, নিকোলাস, যে দ্বিতীয় নিকোলাস ছিল, সে কি করে, পদত্যাগ করে। এই পদত্যাগ করার ফলে ক্ষমতা নেয় কারা, একটা অস্থায়ী সরকার সেখানে আসে, অস্থায়ী সরকার। বাট এই অস্থায়ী সরকার কি করে, মানুষের যে দাবিগুলো ছিল, গণ দাবিগুলো, সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়। ফলে পরবর্তীতে দ্বিতীয় যেটা পর্যায়, যেটাকে আমরা কি বলি, অক্টোবর বিপ্লব বলি। অক্টোবর বিপ্লব, যেটার নায়ক কে ছিল, ভিআই লেনিন, বা এটার আরেকটা নাম কি, বলশেভিক বিপ্লব। যে ওই অস্থায়ী সরকার যখন জনগণের দাবি, শান্তি, তারপর তাদের খাবার, জমির অধিকার, এগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মূলত মোটা দাগে তিনটা অধিকার ছিল। একটা হলো জনগণের শান্তি, তারপর রুটি বলে তাদের প্রধান খাদ্য যে রুটি, এবং জমি, জমির অধিকার পূরণে ব্যর্থ হয়, কি অস্থায়ী সরকার পতন ঘটে, অস্থায়ী সরকারের পতন ঘটে। ফলে এখানে ক্ষমতায় কারা চলে আসে, বলশেভিকরা। কার নেতৃত্বে, লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় চলে আসে। এবং এটা কি সশস্ত্র বিপ্লব ছিল, ক্ষমতায় চলে আসে। এবং আস্তে আস্তে কি একটা সমাজতান্ত্রিক রাশিয়ার জন্ম দেয় 1900 কত সালে, ভিআই লেনিনের নেতৃত্বে তারা 1922 সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। তাহলে এখান থেকে আমরা বলবো যে 1922-তে সমাজতান্ত্রিক সোভিয়েত গঠিত হয়, বা ইউএসএসআর। এটার নাম কি ছিল বলেন তো, ইউএসএসআর, ইউনিয়ন সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া। সো সামারি যদি করি, তাহলে দেখেন, রুশ বিপ্লবের কারণ ছিল রাজনৈতিক, যে দ্বিতীয় নিকোলাস তার অদূরদর্শিতা ছিল, তার একনায়কতন্ত্র ছিল, এবং তার যে দুর্নীতি, এগুলোর কারণে সমাজের সাধারণ শ্রেণীর মানুষ খেপে যায়। অর্থনৈতিক কারণ ছিল যে 1914 থেকে 15 সালে প্রথম বিশ্বযুদ্ধের একদম প্রারম্ভে রাশিয়া, দ্বিতীয় নিকোলাস যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তো যেহেতু রাশিয়া কৃষি প্রধান, তারা তাদের ফসল বা খাদ্যের উপর বিশাল সংকট তৈরি হয়, কারণ তারা যুদ্ধে জড়িয়ে গেছিল। ঠিক আছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই মানে যুদ্ধের খরচ কাদের মাধ্যমে উঠতো বলেন তো, জনগণের ট্যাক্সের টাকা থেকে। তো কৃষক বা শ্রমিক শ্রেণীর মানুষের ট্যাক্সের টাকায় যুদ্ধ করতো কে, রাজা দ্বিতীয় নিকোলাস। সো এইটার কারণে জনগণ বা সাধারণ জনগণ খেপে যায় যে আমার টাকায় কেন যুদ্ধ হবে। এরপর সামাজিক বৈষম্য তৈরি হয়। ফলে প্রথম পর্যায়ে 1917 সালের মার্চ মাসে দেখা যায় যে রাজা দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করে। এই পদত্যাগ করে একটা অস্থায়ী সরকার গঠিত হয়। এই অস্থায়ী সরকারের চাহিদা মানে কাজ কি ছিল, দেশে শান্তি, তারপর খাবারের নিশ্চয়তা, জমির অধিকার ফিরিয়ে দেওয়া কৃষকদের। বাট সেটা করতে তারা যখন ব্যর্থ হয়, তখন বলশেভিক শ্রেণীর যারা বিপ্লবী, যারা কিনা এই যে বিভিন্ন শ্রমিক ছিল, বিভিন্ন কলকারখানায় কৃষক ছিল, তারা মিলে অক্টোবর বিপ্লব তৈরি করে। অক্টোবর বিপ্লবের মাধ্যমে তারা অস্থায়ী সরকারকে কি করে, পতন ঘটিয়ে তারা ভিআই লেনিনের নেতৃত্বে, ভ্লাদিমির ইলিয়ানোভিচ লেনিনের নেতৃত্বে ক্ষমতায় চলে আসে, এবং 1922 সালে তারা একটা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর গঠন করে। এতটুকু ক্লিয়ার? এই সোভিয়েত ইউনিয়ন দেখেন এখন
সোভিয়েত ইউনিয়ন 1917 সালে যে রুশ বিপ্লবের পর 1922 সালে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়, এবং 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন সেখান থেকে 15টি রাষ্ট্র তৈরি হয়। এই রাষ্ট্রগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কোন কোন রাষ্ট্র ছিল। এগুলো কি এশিয়া মহাদেশের কিছু রাষ্ট্র ছিল, বাকিগুলো ইউরোপ মহাদেশে। তো এটা, এরপর দেখেন রুশ বিপ্লব, এখানে কিছু আছে, এগুলো দেখবেন। এই যে পরের অক্টোবর বিপ্লবটা সাধারণত 6 নভেম্বর সংগঠিত হয়েছিল এবং স্থায়িত্ব ছিল 10 দিন। এশিয়া মহাদেশের কিছু অংশ আসলে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এরপর দেখেন পরবর্তীতে মিখাইল গর্বাচেভ এই পেরেস্ট্রয়কা এবং গ্লাসnost নীতির মাধ্যমে কি করে, আস্তে আস্তে সংস্কার কর্মসূচি চালায়। এবং পেরেস্ট্রয়কা ছিল রাজনৈতিক এবং সংস্কার কর্মসূচি, গ্লাসnost ছিল খোলামেলা মত প্রকাশ। আস্তে আস্তে দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন ঘটে গ্লাসনতের কারণে। খোলামেলা মত প্রকাশ যখনই ঘটে তখন এই যে সোভিয়েতের অধীনে যে দেশগুলো ছিল তারা নিজেদের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার হয়। ফলে আস্তে আস্তে সেখান থেকে 15টা স্বাধীন দেশের তৈরি ঘটে হয়। বোঝা গেল? ক্লিয়ার কিনা? এরপর দেখেন পূর্ব ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে রুটির ঝুড়ি বলা হয় কারণ হচ্ছে এটা বিস্তীর্ণ উর্বর ভূমি। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, রাশিয়ার পরই এটার অবস্থান। রাশিয়া থেকে এটাকে পৃথক করছে একটা প্রণালী দিয়ে, কার্চ প্রণালী। ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলো জানতে হবে, লিটল রাশিয়া বলা হয় ইউক্রেনকে। ম্যাপটা, ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ, ইউক্রেনের ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এটার বর্তমানে কোন অংশটাতে রাশিয়ার দখলে চলে গেছে বলেন তো? এই যে এই অংশটা, পূর্ব ইউরোপ, ইউক্রেন যেটা, এখানে রুশ ভাষাভাষী লোকগুলোর কারণে কি এই অংশটা রাশিয়ার দখলে চলে গেছে আস্তে আস্তে। এখন রাশিয়া ইউক্রেন সংকট, এটা তো আমরা অনেকবারই পড়েছি তাই না? অনেক পড়া হয়েছে। এটা কি আর রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কে আপনাদের যেটা পড়তে হবে সেটা হলো যুদ্ধের পটভূমি। তো আমরা জানি, যুদ্ধের পটভূমিটা একটু পড়ি। যুদ্ধের পটভূমি, হ্যাঁ, যুদ্ধের পটভূমি যদি শুরু হয় সেটা শুরু হবে কি, কোন সময় থেকে? 2014 সাল থেকে। 2014 সালে যখন ইউক্রেনে রেভলিউশন অফ ডিগনিটি, ইউক্রেনে একটা রেভলিউশন হয়। এই রেভলিউশনটাকে বলা হয় কি, রেভলিউশন অফ ডিগনিটি। এই রেভলিউশন অফ ডিগনিটির পর রাশিয়া সাধারণত, মানে ওখানে ইউক্রেনে কোন পন্থী সরকার আসে বলেন তো? রেভলিউশন অফ ডিগনিটির পর মার্কিন পন্থী বা পশ্চিমাপন্থী সরকার আসে। ফলে রাশিয়া কি করে, ওখানে ক্রিমিয়া দখল করে। এটার হিস্ট্রি কিন্তু অনেক বিশাল। ক্রিমিয়া কিন্তু রাশিয়ারই অংশ ছিল। তো 1956 সালে ক্রিমিয়াটাকে শাসন করতে দেয় ইউক্রেনের হাতে। বাট 1991 সালে যখন সবগুলো দেশ ভাগ হয়ে যায় তখন আস্তে আস্তে কি ক্রিমিয়াটা ইউক্রেনের অধীনে চলে যায়। তো রাশিয়া দাবি করতে থাকে যে ভাই এটা তো একসময় আমার অধীনেই ছিল, সো আমাকে ফেরত দাও। ক্রিমিয়া কেন গুরুত্বপূর্ণ বলেন তো? এখানে উষ্ণ পানির বন্দর রয়েছে। পুরো রাশিয়াতে গরম পানির কোনো বন্দর নাই, কারণ রাশিয়ার যে বন্দরগুলো সেগুলো বছরের বেশিরভাগ সময় কি থাকতো, বরফ, বরফে আচ্ছাদিত থাকে। ফলে তার বাণিজ্যে একটা বড় ব্যাঘাত ঘটে। তো ক্রিমিয়ার একটা বন্দর রয়েছে, এই বন্দরটার নাম কি বলেন? মারিওপোল। এই মারিওপোল বন্দরটা আসলে রাশিয়ার খুব দরকার ছিল, ওয়ার্ম ওয়াটার পোর্ট যেটা আর কি। তো 2014 সালে এই রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া দখল করে, এখান থেকে মূলত কি হয়, আস্তে আস্তে লড়াই শুরু হয় বা দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বের চূড়ান্ত রূপ ঘটে কবে? 2022 সালের কত তারিখে? 24 ফেব্রুয়ারি। এইটা তো আমরা আর বলার অবকাশ রাখে না। এখন দেখেন বর্তমান প্রেক্ষাপট, পরীক্ষা আসলে বর্তমান মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট কি, এটা আসার মতো। তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করব, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট, এটা যদি দেখি তাহলে কি দেখব, এটাকে বর্তমানে একটা অ্যাট্রিশন ওয়ার হিসাবে বলা যায়, বা ক্ষয়কারী যুদ্ধ। অর্থাৎ এটা একদম দীর্ঘস্থায়ী, ক্লান্তিকর এবং বিধ্বংসী একটা বা মরণপণ একটা যুদ্ধ বলা যায়। 4 বছরের মানে 4 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধটা চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোড় নিয়েছে। তার মধ্যে একটা
বিষয় হচ্ছে, যদি আমরা বলি, সেটা হলো ভৌগোলিক নিয়ন্ত্রণ। ভৌগোলিক নিয়ন্ত্রণের কথা যদি আসে তাহলে কি দেখবো বলেন তো? প্রায় ইউক্রেনের কত পার্সেন্ট ভূমি এখন রাশিয়ার দখলে আছে বলেন? 20% ভূমি রাশিয়ার দখলে। বোঝা গেল? এবং পুরোটা কি পূর্ব ইউক্রেনে, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে। অঞ্চলগুলোর নাম কি? লুহান্সকে, দোনেস্ক, তারপর কি ঝাপড়ঝিজিয়া, তারপর ক্রিমিয়া। এটা একটা বিষয়। 2 নম্বরে যদি বলি, এইখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন যুদ্ধ, এটা মূলত আসলে একটা ড্রোন যুদ্ধ। এবং এই ড্রোন হামলায় দেখা গেছে যে মার্চ 2026 পর্যন্ত রাশিয়ার যে ক্ষতিটা হয়েছে সেটা হলো প্রায় 33,000-এর বেশি, প্লাস রাশিয়ান সৈন্য মারা যায়। এই ড্রোনটা সাপ্লাই দেয় কারা বলেন? এই না, ইউক্রেনকে সাপ্লাই দেয় কারা? রাশিয়ান সৈন্য যেগুলো মারা গেছে, আমেরিকা এবং ন্যাটো, পশ্চিমা যে দেশগুলো সেগুলো। আচ্ছা, ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি হয় অনেক, এবং তাদেরও প্রচুর মানুষ মারা যায়। এরপর বর্তমান প্রেক্ষাপট যদি চিন্তা করি, সেটা হলো এটার যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনা বারবার কি হচ্ছে? ব্যর্থ হচ্ছে। কারণ কি? কেউ ছেড়ে দিতে চাচ্ছে না। মানে কিছুদিন আগে দেখা গেছে যে ইউএসএ প্লাস ইউনাইটেড আরব আমিরাত, ওরা মধ্যস্থতা করেছিল, একটা মধ্যস্থতার চেষ্টা করেছিল, সেটাও ব্যর্থ হয়। কারণ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন কেউই আসলে যুদ্ধটা অবসান চায় না। ইউক্রেনের দাবি কি? ইউক্রেনের দাবি হচ্ছে তার যে 20% ভূমি, সে যে যেটা রাশিয়া দখল করছে, এটা সে ফেরত না পাওয়া পর্যন্ত কি হবে না, সে যুদ্ধে ক্ষান্ত দিবে না। এবং রাশিয়াই দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি কি চাপের মুখে পড়ছে। যদিও তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় সম্পদ নিজেরা ধরে রাখতে সক্ষম হয়েছে, বাট অর্থনৈতিক একটা প্রভাব তো আছেই। তাহলে যুদ্ধ কেন থামছে না, এটা একটা কারণ হতে পারে। এটা প্রশ্ন একটা হতে পারে, যুদ্ধ কেন থামছে না। এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে লক্ষ্যভেদ বা টার্গেট। এই টার্গেটটা কি? রাশিয়া চায় হচ্ছে ইউক্রেনের নিরপেক্ষতা। রাশিয়া কি চায়? যে ইউক্রেন কি হবে, নিরপেক্ষ হবে, সে ন্যাটোতে যোগ দিবে না। ইউক্রেনের নিরপেক্ষতা। তারপর সামরিক, ইউক্রেন কি সামরিক নিষ্ক্রিয়তা, যে সামরিকভাবে নিষ্ক্রিয় হবে ইউক্রেন। এগুলো হচ্ছে রাশিয়ার দাবি। এবং ইউক্রেনের যে অধিকৃত অঞ্চল আছে, অধিকৃত অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে, রাশিয়ার নিয়ন্ত্রণে। মোটা দাগে এই পয়েন্টগুলো একটু দিবেন, তাইলেই হবে। এখন ইউক্রেনের দাবি কি? ইউক্রেনের দাবি হচ্ছে তার যে 20% ভূমি, সেই ভূমিটা ফেরত চায়। বোঝা গেল? এই ভূমি ফেরত না পাওয়া পর্যন্ত সে যুদ্ধে মানে ক্ষান্ত দিবে না বা শেষ করবে না। সো যার কারণে 4 বছরের বেশি সময় ধরে আস্তে আস্তে এই যুদ্ধটা চলছে, এবং আস্তে আস্তে কি ইন্টেন্স হচ্ছে। সো ক্লিয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপট। এটা নিয়মিত যেহেতু ঘটনা চেঞ্জ হয়, সেটা একটু দেখবেন। এখন একটা পোল কোশ্চেনে আসি আমরা। চ্যান্সেলর অফ দা অক্সচেকার নামে পরিচিত কে, বা এক্সচেকার, এটা হবে এক্সচেকার। এটা একটু চ্যাট বক্সে উত্তর করতে পারেন। ভেরি গুড, সবারই হয়ে গেছে আশা করি। হুম, এটা সবারই হয়েছে। ব্রিটিশ অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার বলা হয়। আমরা আর আধা ঘন্টা সময় নেব। রাজি আছেন নাকি সমস্যা হবে?
সময় বেশি লাগলে রিভিউ খারাপ হয়ে যায়, বুঝছেন? সময় বেশি লাগলে অনেকে রিভিউ খারাপ করে দেয় ক্লাসের। সো এই জন্য অনুমতি নিচ্ছি। ইফ ইউ অ্যালাউ মি, আই উইল কন্টিনিউ দ্য ক্লাস। হ্যাঁ, এখন পর্যন্ত কি ক্লাস ভালো লাগতেছে কিনা, নতুন কোন ইনফরমেশন জানতে পেরেছেন কিনা? লেকচার শিটে যা আছে এটা তো আছেই। এটা নিয়ে তো আমি আসলে মানে আমি যদি এটা নিয়েই পড়াই তাহলে তো আসলে মানে কি থাকলো বলেন, একই জিনিস রিডিং করে যাওয়া হইলো। এই জন্য আমি চেষ্টা করলাম আপনাদের হিস্ট্রি সম্পর্কে একটু থট প্রভোকেটিং কিছু দেওয়া, যেটা হুম, যেটা আপনারা আরো বেশি মানে মানে আরো বেশি এখান থেকে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারে, নিজে একটু সার্চ টার্চ দিয়ে উইকিপিডিয়া থেকে আরো বেশি ইনফরমেশন জানতে পারে। আমার কাজ তো আসলে আপনাদের ইগনাইট করা। ওকে, এরপর যদি আমরা দেখি যে উত্তর ইউরোপ, নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান দেশ আসলে এই দেশগুলোকে বলা হয়, এটা মনে রাখার একটা সূত্র আমরা অনেকে পড়তাম, সেটা কি ফিডে আসুন। যদিও এটা খুবই চাইল্ডিশ। ফিডে আসুন মানে কি, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে, এই দেশগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিক দেশ। নর্ডিক নামটা কেন আসছে এটা একটু জানা দরকার, তাই না? এখানেই যদি আমি লিখি, সেটা হলো নর্ডিক নামের উৎপত্তিটা আসছে, পুরাতন একটা শব্দ আছে ওল্ড নর্স, এটার উৎপত্তি হচ্ছে ওল্ড নর্স শব্দ থেকে। এই ওল্ড নর্স শব্দের অর্থ হচ্ছে, এটা আসছে আবার নরর শব্দ থেকে, নরর শব্দ থেকে। এই ওল্ড নর্স শব্দটা আসছে নরর শব্দ থেকে, এবং এই নরর শব্দের অর্থ হচ্ছে উত্তর। এটার অর্থ হচ্ছে কি, উত্তর। সো নর্ডিক শব্দের অর্থ হচ্ছে উত্তর। উত্তর ইউরোপের যে দেশগুলো, সেগুলো ভৌগোলিকভাবে মানে নর্ডিক দেশ বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নামে পরিচিত। তো এখানের বিখ্যাত যারা যোদ্ধা তাদের কি বলে, ভাইকিং যোদ্ধা। তো ম্যাপে দেখেন, ম্যাপটা একটু ভালো করে দেখবেন। মানে সবচেয়ে বড় দেশ কি, সুইডেন এবং ফিনল্যান্ড, এই দুইটা দেশ। সুইডেন ন্যাটোর কততম সদস্য বলেন তো? 32তম সদস্য। আর ফিনল্যান্ড? এগুলো একটু মনে রাখবো, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ওকে, ডেনমার্কের অধীনে কোন দ্বীপ রয়েছে বলেন? গ্রিনল্যান্ড। এরপর আসেন বাল্টিক রাষ্ট্র নামে রাষ্ট্র রয়েছে। বাল্টিক দেশ সাধারণত বলা হয় 9টি দেশকে। মূলত বাল্টিক অঞ্চলে 9টি দেশ রয়েছে, বাট বাল্টিক রাষ্ট্র বলা হয় 3টি দেশকে। এইটুকু মনে রাখলেই হবে। বুঝতে পেরেছেন? বাল্টিক সাগরের আশেপাশে দেশগুলো, সেগুলোকে আসলে বাল্টিক অঞ্চলের দেশ বলা হয়। এরকম পরীক্ষা মানে 9টি দেশ রয়েছে। একবার কিন্তু পরীক্ষা আসছিল যে নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ, নট বাল্টিক রাষ্ট্র। সো বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টি, এই 3টি এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। আর যে দেশগুলো বাল্টিক সাগরের পাশে, যেমন দেখেন সুইডেন, পোল্যান্ড, জার্মানি, তারপর কি রাশিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, তারপর ফিনল্যান্ড রয়েছে। তো এই দেশগুলো বাল্টিক সাগরের তীরবর্তী, ফলে এই অঞ্চল, এগুলোকে বলা হয় বাল্টিক অঞ্চলের দেশ, নট বাল্টিক রাষ্ট্র। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা? এরপর আসেন মধ্য ইউরোপ। মধ্য ইউরোপ বলতে কি বোঝায়? এই যে এখানে ডার্ক ম্যাপে যা আছে, জার্মানি থেকে শুরু করে, জার্মানিকে পশ্চিম ইউরোপেরও দেশ বলা হয়, আবার অনেকে মধ্য ইউরোপের দেশও বলে। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, এগুলো সবই হচ্ছে মধ্য ইউরোপের দেশ। তো মধ্য ইউরোপের পর আমরা যদি দেখি ককেশাস অঞ্চল, ককেশাস নামের উৎপত্তি কোথায় বলেন তো? ককেশাস যদি বলি, নামকরণটা আসছে আসলে প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, হে আহ, হেরোডোটাস। এই হেরোডোটাস কি করে, এই অঞ্চলটাকে ককাসাস নামে উল্লেখ করে। ওনার নাম ছিল, ওনার দেওয়া নাম ছিল হচ্ছে ককাসাস, যা সাধারণত স্কাইথিয়ন বা স্থানীয় কোনো ভাষা থেকে আসছে। এটা মূলত কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলের পর্বতমালাকে বোঝায়। কাস্পিয়ান
সাগরের মধ্যবর্তী পর্বতমালাকে বোঝায়। বোঝা গেল কিনা? এটা হচ্ছে ককেশাস অঞ্চল। এটা মূলত ককেশাস অঞ্চলটা মূলত ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটা ঐতিহাসিকভাবে মানে পর্বতমালা দ্বারা বেষ্টিত ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে। এবং উত্তরে রাশিয়ার অংশ রয়েছে, দক্ষিণে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া এই দেশগুলো রয়েছে। বিভিন্ন গোষ্ঠীর বসবাস এখানে। তাহলে আমরা একটু ম্যাপটা দেখি। দেখেন, ককেশাস অঞ্চলে মূলত জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এই দেশগুলো, উত্তরে কি রাশিয়া রয়েছে, এবং নিচে কি এশিয়া। সো এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা মোটামুটি সংযোগ স্থল বলা যায়, তাই না? এবং এই কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল আসলে এই ককেশাস অঞ্চলটা। বোঝা গেল কিনা? এরপর যদি আমরা দেখি বলকান অঞ্চল। বলকান নামটা কোথায় থেকে আসছে বলেন? বলকান মূলত একটা তুর্কি শব্দ। তুর্কি শব্দ। এই বলকান শব্দের অর্থ হলো খাড়া পর্বতমালা। এটার মানে হচ্ছে খাড়া পর্বতমালা। এই ইতিহাস বলে যে বলকান উপদ্বীপ দক্ষিণ পূর্ব ইউরোপের একটি অঞ্চল। এটা আসলে দক্ষিণ পূর্ব অঞ্চলের এই অঞ্চলটা হচ্ছে বলকান পর্বতমালার অংশ। এবং এটার ভৌগোলিক পরিধি অনেকটা নিচে যে আলবেনিয়া আছে না, এই আলবেনিয়া থেকে শুরু করে একদম রোমানিয়া পর্যন্ত, এবং স্লোভেনিয়া থেকে শুরু করে এদিকে বুলগেরিয়া পর্যন্ত। এই আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া এবং গ্রিসের কিছু অংশ রয়েছে এই বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত। এটা একটু দেখতে হবে। এরপর আসেন হচ্ছে অন্যতম পাওয়ার জার্মানি। জার্মানি সম্পর্কে একটু দেখি। জার্মানির যদি হিস্ট্রি দেখি তাহলে আমরা শুরুটা একটু দেখব। সেটা হলো জার্মানি, আজকের জার্মানি যে আসলো এটার শুরুটা কিরকম ছিল, যে প্রারম্ভিক প্রারম্ভিক যুগ ও হোলি রোমান এম্পায়ার বলে, বা হোলি রোমান সাম্রাজ্য। এটা সূচনা আসলে কিভাবে ঘটলো সেটা হলো 800 থেকে, এই সময়টা ছিল 800 থেকে 1806 সাল পর্যন্ত। ওই সময় তো আসলে রোমান সাম্রাজ্য ছিল। তো মূলত জার্মানির বেশিরভাগ অংশ রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। ফলে প্রায় দেখা যেত এই রোমান ও জার্মানদের মধ্যে কি হতো, সংঘর্ষ হতো। ঠিক আছে? এবং রোমানরা এই রাইন নদীর পাশে, অর্থাৎ এই রাইন নদীর পাশে যারা থাকতো তাদেরকে রোমানরা জার্মেনিয়া বলতো। এবং প্রায়ই দেখা যেত রোমান সাম্রাজ্য এই রাইন নদীর পাশে জার্মানদের সাথে যুদ্ধে হেরে যেত। ঠিক আছে? বোঝা গেল কিনা? রোমানরা কিন্তু জার্মানদের সাথে পারতো না, হেরে যেত বারবার। তো আগে যেটা সিস্টেম ছিল, আমাদের মুঘল সাম্রাজ্যের সময় দেখা গেছে যে কোনো সাম্রাজ্যের সাথে যদি বড় কোনো সাম্রাজ্য ছোট কোনো সাম্রাজ্যের সাথে যদি হেরে যেত, তখন কি হতো, বড় সাম্রাজ্য ওই ছোট মানে যাদের কাছে হেরে গেছে তাদেরকে অফার করতো যে ভাই তুমি বিশেষ সুবিধা নিয়ে আমার সাম্রাজ্যে চলে আসো। এইটুকু ক্লিয়ার কিনা? তো এরকম জার্মানরা ছিল একটু ছোট সাম্রাজ্য, বাট রোমান সাম্রাজ্য ছিল কি বিশাল বড় সাম্রাজ্য। তো জার্মানদের কাছে রোমান সাম্রাজ্যের ওই রাইন নদীর পাশের অংশে বারবার যখন রোমানরা হেরে যেত, তখন জার্মানদের অফার করেছিল, রোমান সাম্রাজ্যের যারা রাজা ছিল তারা জার্মানদের অফার করেছিল যে তোমরাও আমাদের সাম্রাজ্যে চলে আসো, আমরা তোমাদের সুযোগ সুবিধা দেব। এবং তখন তারা মিলে যে একটা সাম্রাজ্য গঠন করে, এই সাম্রাজ্যের নাম ছিল হোলি রোমান এম্পায়ার বা পবিত্র রোমান সাম্রাজ্য। এটা কত সালে? 962 সালে এই এই হোলি রোমান সাম্রাজ্যের উদ্ভব ঘটে। বুঝতে পেরেছেন কিনা? এই ঘটনাটুকু বুঝতে পেরেছেন কিনা যে হোলি রোমান সাম্রাজ্যটা কিভাবে? রোমান সাম্রাজ্য এইদিকে একদম ফ্রান্স পর্যন্ত ছিল। ফ্রান্স এবং জার্মানির যে সীমান্ত রাইন নদী, ফ্রান্স পর্যন্ত রোমান সাম্রাজ্য ছিল। এবং ফ্রান্সের ওই জায়গায় এসে জার্মানরা বারবার অ্যাটাক করতো, এবং জার্মানদের তখন তারা রোমান সাম্রাজ্যের ওরা জার্মেনিয়া বলতো, আবার বারবারিয়ান বলতো। ঠিক আছে? আমি যদি ম্যাপটা দেখাই, এই যে দেখেন, এই যে এই পর্যন্ত এগুলো ছিল হলো রোমান সাম্রাজ্যের অধীনে। হ্যাঁ, এই জার্মান থেকে বারবার জার্মেনিয়া বা বারবারিয়ানরা এসে রোমান সাম্রাজ্যের অনেক কিছু জায়গা দখল করে নিত। ঠিক আছে?
তো তখন রোমান সাম্রাজ্য কি করলো, জার্মানদের বা এই বারবারিয়ানদের অফার করলো যে ভাই তোমরাও রোমান রোমান সাম্রাজ্যের অধীনে আসো, আমরা তোমাদের কি করব, সুযোগ সুবিধা দেব। তখন তারা মিলে একটা এম্পায়ার গঠন করলো, এটাকে বলে হোলি রোমান এম্পায়ার। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এই সংক্ষিপ্ত ইতিহাসটুকু মনে রাখলেই হবে। জার্মানরা কিন্তু পিওর রোমান ছিলেন না, তাদের ভাষা কিন্তু ল্যাটিন ছিল না, তাদের ভাষা জার্মানিই ছিল। বাট ইতালি, ফ্রান্স, ইউকে এরা হলো রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তো পরবর্তীতে একটা ধর্মীয় সংস্কার ঘটে, সেটা হলো 1517 সালে। এমএল বলা হয় বা মার্টিন লুথার। এই মার্টিন লুথার কি করে, একটা রিফরমেশন তৈরি করে বা ধর্মীয় সংস্কার তৈরি করে, যে যে এই ধর্মীয় ক্রিশ্চিয়ান ধর্মীয় সংস্কার যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট মতবাদটা তৈরি হয়, এবং যেটা জার্মানির সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন আনে। এবং এটাই জার্মানির কি সামাজিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করে দেয়, কাঠামোর ভিত। এখন বললেন আবার প্রোটেস্ট্যান্ট আসলে কি ক্যাথলিকের সাথে, এটা আপনারা একটু দেখে নিন ক্যাথলিকের সঙ্গে প্রোটেস্ট্যান্টদের মধ্যে পার্থক্য কি ছিল। যে 1815 সালে যখন নেপোলিয়ন, ফ্রান্সের যে নেপোলিয়ন, তার যখন পতন ঘটে, তখন আস্তে আস্তে সেখানে মানে হোলি রোমান এম্পায়ার, ওই ফ্রান্সের যে রাজা, সে আসলে এটার লিগেসি ধারণ করেছিল। পরবর্তীতে দেখা যায় যে নেপোলিয়নের যখন পরাজয় ঘটে, আস্তে আস্তে সেখানে জার্মানি সাম্রাজ্যবাদ বা জার্মানির কনফেডারেশন তৈরি হওয়া শুরু করে। তার মানে জার্মান কনফেডারেশন তৈরি হয় 1815 সালে। এবং এটা কয়টি রাষ্ট্র নিয়ে, জার্মানির ভিতরে ছোট ছোট অনেক রাষ্ট্র ছিল, এবং পাশাপাশি অস্ট্রিয়া, চেক রিপাবলিক, এই ধরনের বহু রাষ্ট্র নিয়ে প্রায় 39টি ছোট ছোট রাষ্ট্র। এই রাষ্ট্র কিন্তু দেশ না, তৎকালীন ছোট ছোট, ধরেন বার্লিন, মিউনিক, তারপর কি এই ধরনের মানে স্টেট গুলো নিয়ে আসলে একটা জার্মান কনফেডারেশন তৈরি হয়। এবং 1871 সালে জার্মান কনফেডারেশন আরো বেশি শক্তিশালী হয় কার নেতৃত্বে? অটো ভন অটো ফন বিসমার্ক, তার নেতৃত্বে আধুনিক জার্মানি আধুনিক জার্মানির প্রতিষ্ঠা হয়। আধুনিক জার্মানির প্রতিষ্ঠা হয়। বোঝা গেল? এবং ওই সময় সম্রাট প্রথম উইলিয়াম জার্মান কাইজার হিসেবে অভিষিক্ত হন। এগুলো আমি আর বললাম না। এরপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর হিস্ট্রি তো আমরা অন্য কোনো লেকচারে পড়বো। সেখানে জার্মানরা পরাশক্তি হিসেবে অংশগ্রহণ করে। এরপর জার্মানির আর একটা বড় ঘটনা ঘটে, সেটা হলো কি, 1945 সালে দুই জার্মানি দ্বিখণ্ডিত হয়, তাই না? দ্বিখণ্ডিত জার্মানি, একটা কি পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। এবং দেখা যায় যে এই বার্লিন প্রাচীর তৈরি হয় বার্লিন শহরে। এই বার্লিন প্রাচীরটা কবে তৈরি হয় বলেন? এটার মেয়াদ কতদিন ছিল? 1961 থেকে 1990। এটা একটু দেখে নিতে হবে। তো এটাই মোটামুটি জার্মানির হিস্ট্রি আমাদের যতটুকু দরকার। এরপর আমরা দেখবো হচ্ছে জার্মানির অন্যান্য বিষয়গুলো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসলে পোল্যান্ডের সঙ্গে কিভাবে তারা আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। তখন হ্যাঁ, হিটলার ছিল জার্মানির চ্যান্সেলর। হিটলার 1933 সাল থেকে এই চ্যান্সেলরশিপ লাভ করে বা করে। এরপর জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কি? ফ্রেডরিক মের্স। বার্লিন প্রাচীরের কথা তো বললাম। দুই জার্মানি একত্রিত হয় 1990 সালে। এরপর দেখেন দক্ষিণ ইউরোপের যে দেশ, দক্ষিণ ইউরোপের দেশ বলতে বোঝাচ্ছে আসলে এই যে স্পেন, পর্তুগাল, ইটালি, গ্রিস, অর্থাৎ ইউরোপের দক্ষিণ অংশে যে দেশগুলো, এগুলোকে। এখান থেকে ইটালির যদি দেখেন, ইটালির হিস্ট্রি যদি দেখেন, রোমান সাম্রাজ্যের পুরো হিস্ট্রিটাই আসলে ইটালির হিস্ট্রি। ইটালির নামটা বা রোমের নাম আসছে কি ওই খ্রিস্টপূর্ব 753 সালে। 753 খ্রিস্টপূর্ব, যেটা এখানে রাজা রোমিওলাসের নাম অনুসারে কি আসছে? রোমিওলাস, তার নাম অনুসারে রোমের নাম হয়। তখন থেকে রোম নগরীর প্রতিষ্ঠা হয়। এবং এখানে বাকি যে ইনফরমেশন এগুলো একটু দেখবেন। সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি নামে দুইটা ছিদ্রায়িত রাষ্ট্র আছে।
ইটালির ভিতরে দুইটা রাষ্ট্র রয়েছে। তো পৃথিবীতে দুইটা ছিদ্রায়িত রাষ্ট্র, একটা দক্ষিণ আফ্রিকা যার ভিতরে লেসোথো আছে, এবং ইতালির ভেতরে দুইটা, একটা হলো সান মেরিনো, একটা ভ্যাটিকান। ইটালিতে রেনেসাঁ শুরু হয় 1400 শতাব্দীতে। রেনেসাঁ অর্থাৎ রিভাইভাল বা নবজীবন। বিখ্যাত ব্যক্তি ছিল জুলিয়াস সিজার, মাইকেল অ্যাঞ্জেলো, যে কিনা চিত্রশিল্পী ছিল। লিওনার্দো দা ভিঞ্চি, যার চিত্রকর্ম হলো মোনালিসা, লাস্ট সাপার, রেনেসাঁ মানব হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। এটার রাজধানী কি ছিল বলেন? কনস্টান্টিনোপল। ছিদ্রায়িত মানে হচ্ছে ইটালির ভিতরে ওই রাষ্ট্রগুলো, অনেকটা মনে হয় যে ইতালির ভিতরে, মানে ওর চারপাশে ইতালি, অনেকটা ছিদ্রের মতো, এই যে এরকম ধরেন এর ভিতরে একটা রাষ্ট্র, এইরকম আর কি। অর্থাৎ ওই রাষ্ট্রগুলো ভিতরে অবস্থিত, ছিদ্রের মতো। ইটালির হিস্ট্রিটা আমি আর পড়াইলাম না, এটা বিশাল সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের যে বিশাল হিস্ট্রি এটার মধ্যে রয়েছে জুলিয়াস সিজার, তারপর কি রোমিউলাস, অনেক শাসক রয়েছে। তারপর হাল আমলে মুসোলিনি ছিল এটার শাসক। 1922 সাল থেকে ফ্যাসিবাদ যেটা সূচনা হয়, সেটা কি মুসোলিনির মাধ্যমে। এখন আমরা দেখবো যে এই ইউরোপ থেকে বিগত বিসিএস গুলোতে কি কি কোশ্চেন আসছিল সেগুলো একটু দেখি। দেখেন কি কি কোশ্চেন আসছিল এই ইউরোপ অঞ্চল থেকে। সেটা হলো বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। সেই সময় এটা ছিল হচ্ছে আইসল্যান্ড। আপনারা অবশ্যই দেখবেন 2025টা, 2025-এ এটা একটু কেউ একজন নেটে সার্চ দিয়ে দেখেন যে গ্লোবাল পিস ইন্ডেক্স, এটাকে বলা হয় গ্লোবাল পিস ইন্ডেক্স। এটা অনুযায়ী 2025 অনুযায়ী কে, বা 2026-এরটা আসছে কিনা এটা একটু দেখে নিয়েন। সেই সময় এটা আইসল্যান্ড ছিল। গণতন্ত্রের ধারণা উৎসরিত হয় আসলে প্রাচীন গ্রিসের এথেন্সে। রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। ট্রাফালগার স্কোয়ার, এটা হচ্ছে অবস্থান হচ্ছে ইংল্যান্ডে, যেখানে আসলে ফ্রান্স জয় করে ইংল্যান্ডের সৈন্যরা যখন দেশে ফেরে, এটা হচ্ছে ট্রাফালগার স্কোয়ারে তাদের ফিরে আসে। এরপর দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এরপর সম্প্রতি সেপ্টেম্বর 2020 কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া, এটা আসলে ওই সময়ের ঘটনা ছিল। এটা মূলত নাগার্নো এবং কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই অঞ্চল যুদ্ধ হয়। একই প্রশ্ন দুইবার আসছে না? ও না, ওইটাই আসলে রিপিট হয়েছে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ছিলেন? অ্যাঞ্জেলা মার্কেল। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? এটা হলো ভিয়েতনামে ছিল। এরপর 2020 সালের সূচকে আইনের শাসন, আইনের শাসন এটা দেখবেন এখন কি 2025 বা 2026 সালের সূচক দেখবেন। তখন এটা শীর্ষে ছিল কারা? ডেনমার্ক ছিল। বাট আপনারা দেখবেন 2025 এবং 2026 সাল। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? এটার উত্তর আসলে নাই, ফিনল্যান্ডের উপনিবেশ। এটা আসলে সুইডেনও হয় আবার রাশিয়াও হয়, সো এটার উত্তর ওইভাবে দেওয়া নেই। এটা মূলত ফিনল্যান্ড 700 বছর সুইডেনের অধীনে ছিল। পরবর্তীতে 1800 সালের দিকে রুশদের দখলে যায় এবং 1917 সালে আবার স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, 700 বছর ছিল কি সুইডেনের অধীনে, আর 1809 থেকে 1917 সাল পর্যন্ত ছিল রাশিয়ার অধীনে। সো এটা আসলে উপনিবেশ কার ছিল এটা বোঝা মুশকিল। মিনস্ক কোন দেশের রাজধানী বলেন? বেলারুশের রাজধানী। এরপর হচ্ছে কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত? অস্ট্রিয়া। বাল্টিক অঞ্চল, নট কিন্তু বাল্টিক রাষ্ট্র, অবস্থিত নয়, সরি। এই যে পোল্যান্ড, সুইডেন এবং ফিনল্যান্ড তিনটাই বাল্টিক অঞ্চলে অবস্থিত, বাট অস্ট্রিয়াটা বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। ক্লিয়ার কিনা? এখন আমরা একটা পোল কোশ্চেন দেখবো যে কয়টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত, একটু আগে পড়ছি। বাল্টিক অঞ্চল, নট বাল্টিক রাষ্ট্র। ভেরি গুড, সবাই পারার কথা। 9টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত। এরপর আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। এটা স্লাইডে অনেকটাই আছে, আমি সংক্ষেপে বেশ কিছু পয়েন্ট বলে আপনাদের আলোচনা করার চেষ্টা করব। এটা আপনাদের স্লাইডে আছেই, ঠিক আছে। মার্কিনরা যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি, এটা কত সাল থেকে বলেন তো? 1870 থেকে এটা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শুরু হয়েছে। তো শুরুতে যদি আমরা দেখি মার্কিন পররাষ্ট্র নীতির ইতিহাস, শুরুতে কি আসবে? 1823 সালে একটা ঘটনা ঘটেছিল, বলেন কি?
1823 সালের কত তারিখে? 12 ডিসেম্বর না? সেটা হচ্ছে মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনটা আমরা সবাই জানি যে সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো মার্কিন স্বার্থে যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে মনরো ডক্ট্রিন। এই মার্কিন স্বার্থটা কি ছিল বলেন তো? যে তারা অন্য কোনো রাষ্ট্র নিয়ে মাথা ঘামাবে না। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখলাম, বিনিময়ে তারা কি চায় বলেন তো? বিনিময়ে চায় অন্য কোনো রাষ্ট্র আমেরিকায় হস্তক্ষেপ করবে না। আমেরিকা বলতে এখানে কি বোঝানো হয়েছে বলেন তো? নর্থ প্লাস সাউথ, দক্ষিণ এবং উত্তর আমেরিকা দুইটা। অর্থাৎ এই দুই আমেরিকাতে ইউরোপের কোনো শক্তি মাথা গলাতে পারবে না বা নাক গলাতে পারবে না। বুঝা গেল? কোনো ধরনের হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। সো এই যে অন্য দেশ থেকে দূরে থাকা বা অন্য দেশের হস্তক্ষেপ না করা, এই পলিসিটাকে কি বলা হয় বলে তো? পলিসি অফ আইসোলেশন বা একা থাকার নীতি। এবং এখানে আরেকটা বড় বিষয় ছিল, কেউ যদি আগে আক্রমণ করে তাকে ইউএসএ কি করবে? আক্রমণ করবে। অর্থাৎ তারা পলিসি অফ আইসোলেশন বা বিচ্ছিন্নতাবাদে থাকবে, বাট কেউ যদি তাকে আগ বাড়ায়, আমেরিকা কাউকে আগ বাড়ায় আক্রমণ করবে না, বাট কেউ যদি আমেরিকাকে আগ বাড়ায় আক্রমণ করে তাকে কি করবে? আমেরিকা আক্রমণ করবে। বুঝা গেল? এইটুকু বুঝতে পেরেছেন তো? এটা একটা বড় বিষয়। ঠিক এই এই যে লাস্ট যে নীতিটা বললাম, এই যে লাস্ট যদি নীতিটা, এই নীতির কারণে আমেরিকা কি কি কোন যুদ্ধে অংশগ্রহণ করছে বলেন? এই দুইটার কারণে। এক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার, আর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। কারণ কি, প্রথম বিশ্বযুদ্ধে কি হয়েছিল? জার্মানি আমেরিকার বেশ কিছু খাদ্যশস্যবাহী জাহাজে আক্রমণ করেছিল। তো জাহাজ কি একটা দেশের তো ইন্টিগ্রাল পার্ট, ফলে ইউএসএ ওই যুদ্ধে জড়ায় যায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয় সবাই জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় হামলা চালায়? অক্ষশক্তি পার্ল হারবারে, জাপান পার্ল হারবারে যখন আক্রমণ চালায় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সো এইটা ছিল তাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রথম দিকের একটা ঘটনা। এরপর যদি দেখি, তারা 1947-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন নীতি গ্রহণ করলো? ট্রুমান ডক্ট্রিন। ট্রুমান ডক্ট্রিনের সঙ্গে আর একটা ছিল কি? মার্শাল প্ল্যান। ট্রুমান ডক্ট্রিনটা কি করলো? মনরো ডক্ট্রিনকে ইনভ্যালিড করলো। কাকে? মনরো ডক্ট্রিনকে ইনভ্যালিড করলো। ট্রুম্যান ডক্ট্রিন অনুযায়ী ইউএসএ চেষ্টা করলো যে তারা এখন বিভিন্ন দেশের রাজনৈতিক বিষয়ে নাক গলাবে, হস্তক্ষেপ করবে। তো তার প্রথম পদক্ষেপটা ছিল কি? মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যানের মাধ্যমে তারা কি করে? কিসের মাধ্যমে? ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ইউরোপে কি ডলার সহযোগিতা শুরু করে। যখনই কোনো দেশকে আপনি ঋণ দিবেন, ওই দেশ আপনার কথা শুনতে বাধ্য, তাই না? অর্থনৈতিক সহযোগিতা কি একটা বড় টুল আর একটা দেশকে কথা শোনাতে। তো ওয়ার্ল্ড ব্যাংকের 5টা ভাগের মধ্যে একটা ভাগ কি ছিল বলেন তো? আইবিআরডি। এই আইবিআরডির পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। দেখেন এর কথার মধ্যে কি রয়েছে? রিকনস্ট্রাকশন। অর্থাৎ যুদ্ধে ইউরোপের দেশগুলো যখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায়, তখন সেই দেশগুলোকে পুনরায় সংস্কার করার জন্য এবং তাদের ডেভেলপমেন্টের জন্য মার্শাল প্ল্যানের মাধ্যমে কি করতে থাকলো? ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন। আরেকটা বিষয় ছিল ইউএন প্রতিষ্ঠা। ইউএস এর হেজিমনি বা ইউএস এর যে মাতব্বরি, সেটার অন্যতম বড় একটা টুল হচ্ছে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা। ঠিক আছে? এই ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে কি করলো? মার্শাল প্ল্যানকে এক্সিকিউট করা শুরু করলো। পুরো ইউরোপকে তারা কি করলো? নিজেদের কবজায় নিয়ে আসলো। বুঝতে পেরেছেন? এরপর আস্তে আস্তে তাদের সঙ্গে সংঘাত ঘটলো কার? সোভিয়েত ইউনিয়নের। ফলে স্নায়ুযুদ্ধ তৈরি হলো। স্নায়ুযুদ্ধের যে পিরিয়ড গুলা, স্নায়ুযুদ্ধের পিরিয়ডের মধ্যে কি কি ছিল বলেন তো? কোরিয়া যুদ্ধ, তারপর কি ভিয়েতনাম যুদ্ধ, তারপর যদি বলি বাংলাদেশের স্বাধীনতা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। এরপর যদি বলি আফগানিস্তান যুদ্ধ, এগুলোতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কি
বারবার যুদ্ধে জড়া যায়, কিউবান মিসাইল সংকট, এই বিষয়গুলো দু এক লাইন করে লিখবেন আর কি, স্নায়ুযুদ্ধ আসলে। এরপর যেটা ঘটলো যে 1990 সাল থেকে মোটামুটি 2015 সাল পর্যন্ত বলা যায় যে ইউনিপোলার হেজেমনি বা ইউনিপোলার ভাবে বিশ্বকে তারা চালায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যদি বলি, সেটা হলো যখন প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় ছিল 2003 সালে, যেটা তারা ওয়ার অন টেরর এই ঘোষণার মাধ্যমে কোথায় আক্রমণ চালায় বলেন তো? ইরাকে। আর 2001 সালে কোথায় আক্রমণ চালায়? আফগানিস্তানে। তো এগুলো তাদের পররাষ্ট্রনীতির অন্যতম বড় দিক বদল। এবং বর্তমানে 2017-তে ডোনাল্ড ট্রাম্প এ নিজে সকল ধরনের ইউএস এর পররাষ্ট্রনীতির যত সুবোধ বিষয়গুলো ছিল সবগুলো কি ছিল ভেঙে ফেলে। দাগিয়ে দেয় বলতে মুখস্থ, মূলত একটু ঘটনাগুলো একটু দেখে নিবেন। আমি আসলে পররাষ্ট্রনীতি পুরোটা, এটা সাধারণত রিটেনের জন্য, তো এত মুখস্থ করার দরকার নাই, জাস্ট সাল অনুযায়ী ঘটনাগুলো একটু জানলেই হবে। বর্তমানে একটা ডক্ট্রিন চলছে, এই ডক্ট্রিনটা কি বলে বলেন তো? ডনরো ডক্ট্রিন। ডনরো ডক্ট্রিন কি? মনরো ডক্ট্রিনের উল্টো। মনরো ডক্ট্রিনের উল্টো। মনরো ডক্ট্রিনে কি ছিল? পলিসি অফ আইসোলেশন। বাট ডনরো ডক্ট্রিন বলে নাকি আগ্রাসী, অর্থাৎ আক্রমণ করতে হবে। এই ডনরো ডক্ট্রিনের কথাটা কত, মানে মানে কোথায় থেকে বেশি উচ্চারিত বেশি হলো? যখন মাদুরোকে মাদুরোকে গ্রেফতার পর থেকে। এই এই ডনরো ডক্ট্রিন সম্পর্কে ভালোভাবে বলবেন করবেন কনসেপচুয়ালের জন্য। ইন্টারন্যাশনালে এটা কিন্তু আসার চান্স আছে। ডনরো ডক্ট্রিন কি, বোঝা গেল? এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ডক্ট্রিন। সেটা হচ্ছে কেউ যদি ইউএস এর কথা না শোনে তাকে কি করতে হবে? তাকে তুলে নিয়ে আসতে হবে, তাকে আক্রমণ করতে হবে। যেমন ইরান এবং ভেনেজুয়েলার সাথে যা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছিল, ফলে তাকে কি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসছে। এটা তো কোনোভাবেই মানে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা বা আধুনিক যে বিশ্ব ব্যবস্থা এটার সাথে যায় না, তাই না? এখন একজন বলছেন যে বর্তমানে যে ইউএস এর ইনফ্লুয়েন্স পুরো বিশ্ব জুড়ে কমছে, এটার একটা, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন হতে পারে। ইউএস এর প্রভাব যে কি ক্ষয়িষ্ণু বলা যায়, তাই না? এই ক্ষয়িষ্ণুর কিছু উদাহরণ আপনারা একটা দিবেন, সেটা হলো ইরান যুদ্ধ। ইরান ইউএসএ যুদ্ধে ইউএস এর কি কোন ধরনের ব্যর্থতা বলেন তো? সামরিক ব্যর্থতা। তারপর একটা পয়েন্ট দিবেন হচ্ছে মধ্যপ্রাচ্যে হচ্ছে দেশগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ ইউএসএ, যেটার বলে এতদিন সে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের ভাগিদার ছিল, তাই না? না, এইটা ডনরো ডক্ট্রিনটা আসলে তার স্বীকৃত কোনো ডক্ট্রিন না, এটা মিডিয়াতে এই কথাটা চলে আসছে যে এটা কাইন্ড অফ ডনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনের ঠিক উল্টা ডোনাল্ড ট্রাম্প যেগুলো করছে। তো এই যে ইউএস এর প্রভাব যে ক্ষয়িষ্ণু, এটার কিছু পয়েন্ট আমি লিখে দিই। ইরান ইউএস এর যুদ্ধে ইউএস এর সামরিক ব্যর্থতা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ, যার বলে এতদিন ইউএসএ মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়েছিল। সো এটা তো নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে ইরান কি করছে? মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একই সঙ্গে একাধিকবার আক্রমণ করে যাচ্ছে। হ্যাঁ। সো তাদের এই যখনই নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তাদের মাতব্বরি কি আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর কি ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, যেটা নেগোসিয়েশন, অর্থাৎ বারবার দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলতেছে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, বাট ইরান কিন্তু কোনোভাবেই কথা শুনছে না। সো এটাও তাদের ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের একটা ব্যর্থতা। তারপর ইউএস এর অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ কি তাদের নিজেদের দেশে ডোমেস্টিক্যালি তারা বিভাজিত, অভ্যন্তরীণ বিভাজন বলা যায়।
অর্থাৎ এই ইরান যুদ্ধ নিয়ে কি ইউএস এর নিজের দেশের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্টের বিপক্ষে, তারা চায় না আসলে ইরান তারা যুদ্ধ চালিয়ে যাক। তো এটাকে ইউএস এর অভ্যন্তরীণ বিভাজন বলা যায়। তারপর কি ন্যাটো, ন্যাটো এর অপ্রাসঙ্গিকতা। তারপর ইউএসএ ইউরোপ আস্থাহীনতা। ইউএসএ ইউরোপের বেশ কিছু দেশকে কি করেছিল, মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছিল হরমুজ প্রণালীতে বা ইরানে আক্রমণ চালার, বাট ওই দেশগুলো না করে দিছে। ইউএস এর অভ্যন্তরীণ বিভাজনের একটা বড় ইয়ে ছিল নো কিংস রেলি, একটা মুভমেন্ট হয়। হ্যাঁ, তারপর ইউক্রেনে তারা ব্যর্থ। সব মিলে এগুলো একটু আপনারা বড় করে লিখবেন, বোঝা গেল? এরপর 3D পলিসি হচ্ছে ইউএস এর পররাষ্ট্রনীতি নির্ধারণে তিনটা বিষয়কে তারা গুরুত্ব দেয়। একটা হচ্ছে 3D, একটা হচ্ছে ডিফেন্স, প্রায় $900 বিলিয়ন মতো, 900+ বিলিয়ন ইউএসডি তারা প্রতি বছর মিলিটারি খাতে বাজেট রাখে। একটা হচ্ছে ডিপ্লোমেসি, আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট। এটা একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক না, এই যে আমি যে আগের পয়েন্টগুলো লিখলাম না, এটা হোমওয়ার্ক কি বলতে পারেন, এটা আপনি বাড়ায় লিখবেন। হ্যাঁ, বিস্তারিত লিখবেন। আমি তো পয়েন্টগুলো বললাম বিস্তারিত, যেহেতু এই ঘটনাগুলো প্রতিদিনে কি হচ্ছে, নতুন নতুন করে তৈরি হচ্ছে, সো আপনি ঘটনা সহ বিস্তারিত লিখবেন, এটা হোমওয়ার্ক ধরে ধরে নেন। এরপর মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন নিয়ামক, এগুলো একটু দেখেন। সামরিক ক্ষমতা প্রদর্শন করা, এটা কি বর্তমানে ব্যর্থ? অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণ, তৃতীয় বিশ্বকে নিয়ন্ত্রণ, বিভিন্ন জোট, এটাও ব্যর্থ, কারণ বিভিন্ন জোট থেকে কি ট্রাম্প বের হয়ে আসছে, তাই না? বিভিন্ন জোট থেকে বের হয়ে আসছে, এগুলোতে আসলে ফাইন্যান্স করতে যাচ্ছে না। তারপর মিডিয়ার নিয়ন্ত্রণও নাই, কূটনৈতিক কলা কৌশলও ব্যর্থ, যুদ্ধ থামাইতে পারছে না, বিশ্ব অর্থনীতি এবং বাণিজ্যের নিয়ন্ত্রণও রাখতে পারছে না। এটা কার হাতে এখন? এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। এরপর রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি বলি, এটাকে আমরা মোট কথা স্নায়ুযুদ্ধের যে সম্পর্ক সেটাই বলবো। স্নায়ুযুদ্ধের যে ঘটনাগুলো সেগুলো এখানে উল্লেখ করবেন, সময়কার ঘটনাগুলো উল্লেখ করবেন। এর পাশাপাশি স্নায়ুযুদ্ধের পর যে এখন সম্পর্ক, এটা স্লাইডে দেওয়া আছে, আমি আর ডিটেলস পড়ালাম না, ঠিক আছে? এটা পড়ানোর দরকার আছে আমার? এটা তো স্লাইডে দেওয়াই আছে, স্লাইডে দেওয়া আছে, এটা আমি আর রিডিং করালাম না বা কিছু করলাম না। আপনি এখান থেকে যেটা দেখবেন, সাম্প্রতিক সম্পর্ক যেটা, সাম্প্রতিক সম্পর্ক, এর মধ্যে 1 নম্বরে দেখবেন হচ্ছে ন্যাটো এর এক্সপ্যানশন, ন্যাটো এর সম্প্রসারণ। আর একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন, যেটা আমরা একটু আগে পড়লাম। এটাই মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বর্তমান ডাইমেনশন আর কি। ঠিক আছে, তাহলে এই দুটা হোমওয়ার্ক থাকলো, যে বর্তমানে ন্যাটোর সম্প্রসারণের কি অবস্থা। এটা কিন্তু পরীক্ষা একবার আসছিল, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইউক্রেনের জায়গায় জাস্ট খালি ইউএসএ কে রিলেট করবেন, বোঝা গেল? যে ইউক্রেনের কোন কোন ঘটনায় বা কোন কোন বিষয়ে ইউএসএ এবং পশ্চিম ইউরোপের মদত রয়েছে, এই বিষয়টা। সম্পর্কের পর্যায়ে যে এগুলো আমি তো বললাম, এগুলো স্লাইডে আছে। হ্যাঁ, এগুলো এটা স্লাইডে দেখবেন। এই সাথে কে আছেন, মামুন ভাই আছেন? রায়হান ভাই, সরি, ইব্রাহিম ভাই। জি ভাইয়া। হ্যাঁ, এই যে স্লাইড তো আমরা দিয়ে দিব, তাই না? এগুলো স্লাইডেই আছে, স্নায়ুযুদ্ধকালীন সম্পর্ক, এগুলো আমি আর দেখাইলাম না, এগুলো আমি অহেতুক পড়ালে রিডান্ডেন্সি হয়ে যেত। আর আমি আমি যেটা পিডিএফ দেওয়ার কথা সেটা দিয়ে দিব এখন। হ্যাঁ, এটা কালকে দিয়ে দেই বা আজকে দিয়ে দিব। রায়হান ভাই, সরি, ইব্রাহিম ভাই, আজকে দিয়ে দেবো। রায়হান ভাইকে একটু এদিক ওদিক ওই আজে বাজে অনেক কিছু লেখা আছে, ওগুলো একটু ঠিকঠাক করে ওনাদের দিয়ে দিন, আজকে ওকে দিয়ে ঠিক দিবেন। আছে ভাইয়া। ওকে। ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে স্লাইডে দেওয়া আছে, স্লাইডে পড়ে নিবেন। যেগুলো স্লাইডে নাই আমি এগুলো পড়ানোর একটু টাচ করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগছে। হুম, কালকেও ক্লাস একই সময়ে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট,
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো সাম্প্রতিক সময় আমি যে যে পয়েন্টগুলো লিখে দিলাম এগুলো একটু দেখতে পারেন বিস্তারিত। তারপর এই যে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত, এগুলো স্লাইডের পড়া, দেখে নিন।